হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সবাই খাবার টেবিলে বসেছে, আর রাঙা আর পাঞ্চালি তাদের খাবার বেড়ে দিচ্ছে। বৃন্দা বলছে, রাঙা আর যে কয়দিন আছে তার হাতের ভালো ভালো রান্না খেয়ে নাও, এরপর রাঙা না থাকলে তার হাতের দারুণ দারুণ রান্না আমরা খুব মিস করব। সাত্তকী বলছে বৃন্দাকে, এতে মিস করবার কি আছে? রাঙার রান্না আমার কোনোদিনই পছন্দ ছিল না, যতদিন আছে এই খাবার গিলেনি, বুঝলে তো? এরপরে একটা ভালো কাজের লোকের ব্যবস্থা করতে হবে। মানে রাঙাকেও কাজের লোকই বলছে, একটা কাজের লোক চলে গেলে আরেকটা কাজের লোক নিয়ে আসবে, সেরকমভাবে বলছে কথাটা। এরপর ময়না বলছে, তুই যতদিন আছিস এই বাড়িতে, মানে একলব্য আর আহিরির বিয়ে পর্যন্ত, ততদিন আমাদের একটু ভালো মন্দ রান্না করে খাওয়া, বুঝতে পারলি? তাহলে তোর রান্নার কথা অন্তত পক্ষে আমাদের মনে থাকবে। বৃন্দা বলছে, এতদিন তীরন্দাজির জন্য তো তুই বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছিলি, কিন্তু এখন আবার সমস্ত কাজকর্ম শুরু করতে হবে, কারণ বাড়িতে তো বিয়ে লাগছে। আমরা তো এত কাজ একসাথে সামলাতে পারবো না, আমাদের এমনি এত দায়িত্ব। এরপর বরদা বৃন্দাকে চুপ করতে বলছে, আর বলছে, খেতে বসে এত কথা বলছো কেন? পাঞ্চালি তখন বলছে যে বড় বৌদি যদি কথা না বলে তাহলে রাঙা অপমানটা হবে কি করে? কিন্তু রাঙা কিছু বলছে না মানে সে যে জবাব দিতে পারবে না, সেরকমটা ভাবা কিন্তু একেবারেই ভুল হবে। পাঞ্চালি বড় বউকে বলছে যে যদি রাঙা কোনো কিছু বলতো না তাহলে দুই একটা পাটকেল কিন্তু ঠিক খেয়ে যেতে। তখন বৃন্দা বলছে, হ্যাঁ সে তো আমাকে খেতেই হতো, রাঙার এত পাওয়ার বেড়েছে বলে কথা। তারপর অঙ্কুরদার দিকে তাকিয়ে বলছে, রাঙার আবার একটা যোগ্য অ্যাসিস্ট্যান্ট জুটেছে, তারা দুজনে মিলে বড় বড় কাণ্ড করছে। সাত্তকী এটা শুনে হেসে বলছে, মিলেছে ভালোই, রতনে রতন চেনে। এরপর রাঙা অঙ্কুরদাকে সবাই মিলে যে টার্গেট করছে এটা দেখে অঙ্কুরদাকে খাবার দেওয়ার বাহানায় কিছু না বলার ইশারা করছে। মানে অঙ্কুরদাও তো রেগে গিয়ে দু একটা কথা বলতে পারে, তখন কিছু না বলতে বলছে, কারণ অঙ্কুরদার মুখ থেকে সত্যিটা বেরিয়ে যেতে পারে। রাঙা তখন বৃন্দাকে বলছে, ভালো মতো করে খাওয়া দাওয়া করে ঘুম দে, বুঝলি? তোদের দেওরের বিয়ে বলে কথা, তাও আবার তোদের পছন্দের মেয়ের সাথে, কেমনভাবে আনন্দ ফুর্তি করবি ভাবতে হবে তো। এরপরে দেখছে মা বাবা এখনো খাবারের টেবিলে আসেনি। তখন রাঙা পাঞ্চালি দিকে বলছে তাদেরকে ডেকে আনার জন্য। তখন পাঞ্চালি রাঙাকে বলছে, তুই যা যা কথা বলছিস মা তোর উপরে খুব অভিমান করে রয়েছে, তাই এখন যাওয়াটা ঠিক হবে না। মানে রাঙা যে বলেছে ডিভোর্স দিয়ে দেবে, সেই কথাটার জন্য অভিমান করে আছে। সাত্তকী তখন শুনে বলছে, এতে অভিমান করার কি আছে? আর রাঙা কি সারা জীবন এই বাড়িতে থেকে যাবে নাকি? আমাদের বাড়ির তো একটা সম্মান আছে, আর ওই মেয়ে আসার পর তো সেই সম্মানটা পুরো ধুলোয় মিশে গেছে। আমাদের কালচার, আমাদের শিক্ষা দীক্ষার সাথে কখনো রাঙার ম্যাচ করেনি। আহিরির সাথে যদি বিয়েটা হয় তাহলে ব্যাপারটা একটু সম্মানের হবে। ওদিকে একলব্য নিশাকে সন্দেহ করাতে আহিরি একলব্যকে তাকে একবার ফোন করে যাচাই করে নিতে বলছে যে সে এখন কোথায়। আহিরি বলছে, বেশ কিছুদিন হলো সে মালদায় নিজের বাড়িতে গেছে, আমি নিজে খবর নিয়ে দেখেছি। এরপর একলব্যের মনে প্রশ্ন জাগলে আহিরিকে জিজ্ঞাসা করছে যে তুমি নিশাকে কিভাবে জানলে? তোমার তো নিশার সাথে পরিচয় থাকার কথা নয়। আহিরি বলছে, না, আমার সাথে নিশার কোনো পরিচয় নেই, আমি অন্য একটা সোর্স থেকে জানতে পেরেছি। রাঙা অঙ্কুরদার সাথে মিলে দারুণ একটা প্ল্যান করেছিল, আর আমাকেও তোমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছে, যাতে তোমার আমার প্রতি ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। রাঙা জঙ্গল গ্রামের মেয়ে, আর এই সমস্ত মেয়েদের না খুব লোভ হয়, এরা শিক্ষিত শিক্ষিত মানুষদের টোপ দিতে পারে। আমি বুঝতে পারছি যে রাঙা হয়তো এরকম মেয়ে নয়, কিন্তু এটাও সত্যি যে লোভ হলে মানুষকে বদলাতে কিন্তু টাইম লাগে না। তাই ও এখন তোমাদের পরিবারের সামনে আমাকে খারাপ করার চেষ্টা করছে, আমাকে অপরাধী বানানোর চেষ্টা করছে। মানে এমন করেও বলছে একলব্যকে যে রাঙা এই প্ল্যানটাকে সাকসেস করতে পারলো না শুধু তুমি পৌঁছে গেছো বলে, না হলে কিন্তু অঙ্কুরদার সাথে মিলে আরও কিছু বড় প্ল্যান করার চেষ্টায় ছিল সে, কিন্তু তার সেটা স্পয়েল হয়ে যায়। কিন্তু একলব্যের মনে কিন্তু প্রশ্নটা থেকেই যায়। বলছে যে কিন্তু অঙ্কুরদা রাঙামতির সাথে মিলে এরকমটা প্ল্যান করবে কেন? আহিরি বলছে, অঙ্কুরদা খুব ভালো একজন মানুষ, আর রাঙামতি তার ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়ে গেছে। রাঙা তাকে কি বুঝিয়েছে আমি জানি না, কিন্তু রাঙামতি তার কাজ করতে কিন্তু সক্ষম হয়েছে। এই আহিরির বলা সমস্ত কথাগুলো যেন একলব্যের মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে। রেগে যাচ্ছে একলব্য। আহিরি বলছে, আমি আর কোনো ঝামেলা চাই না, তাই মাথা ঠান্ডা করে আমাদেরকে ভাবতে হবে যে রাঙার সাথে ডিভোর্সটা যাতে তোমার হয়ে যায়, আর আমাদের বিয়েটাও যাতে শান্তিপূর্ণভাবে হয়। ডিভোর্সের কথা শুনেই তো একলব্যের বারবার করে মন খারাপ হয়ে যায়, সে এক সাইডে গিয়ে কিন্তু রাঙার কথাই ভাবতে থাকে। এরপরে আহিরি কোনো একটা বাহানায় তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে রাঙা দেখছে মা বাবা আসছে না বলে কিন্তু খাবার টেবিলে আসার জন্য ডাকতে যাচ্ছে। পাঞ্চালি তখন কিন্তু তাকে বারণ করছে যে তুমি এখন যেও না, এখন তাদের মনের অবস্থা ভালো নয়। আর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে একলব্য খাবার টেবিলে চলে আসে।
এরপর তো বৃন্দা, সাত্তকী এরা সবাই মিলে ডিভোর্সের কথাই বলতে থাকে, যে লয়ারের সাথে কথা বলেছে কিনা। একলব্য বলছে হ্যাঁ, রাঙার দিকে তাকিয়ে বলছে অভিমানে, এখন তো সবার আগে ডিভোর্সটা নিয়েই ভাবতে হবে, না হলে তো সামনের দিকে এগোনোই যাবে না। একলব্য বলছে, মানে একলব্যকে বলছে আর কি সাত্তকী, আমাকে একটা কথা বলতো, যে রাঙা তোকে সোজাভাবে ডিভোর্সটা দেবে তো? বরদা এরপর সাত্তকীকে বলছে, চুপ চুপ কর না, ফালতু কথা কেন বলছিস? তোর কি মানে রাঙার ব্যাপারে এরকম উল্টোপাল্টা কথা না বললেই নয়? রাঙা তো বলেছে সবার সামনেই যে সে ডিভোর্সটা দিয়ে চলে যাবে, তাহলে কেন এরকম কথা বলছিস? রাঙা তখন সাত্তকীকে বলছে, হ্যাঁ রে শেষ দাদাবাবু, তুই একদম চিন্তা করিস না, তুই বরঞ্চ নিজের চরকায় তেল দে, অন্যের চরকায় তেল না দিয়ে। শুনে তো সাত্তকী রেগে যায়, আর উঠে দাঁড়িয়ে পড়ে খাবার ছেড়ে, আর বলছে, রাঙা তুই তোর মুখে কিন্তু লাগাম দে। এরপরে একলব্য কিন্তু আবারও বিরক্ত হয়ে যায় যে সে আর নিতে পারছে না এই সমস্ত ব্যাপার। এরপরে বরদা কিন্তু সাত্তকীকে আবারও বলছে যে তুই কিন্তু আর অশান্তি করিস না, চুপচাপ খা বসে। রাঙা বলছে, শুধু মুখে লাগামটা নয় রে, মুখে বাঁধন দিয়ে রেখেছি, নইলে আমার যা স্বভাব এতক্ষণে তোদের সব কথার ফটর ফটর করে জবাব দিয়ে দিতাম, কিন্তু আজকে জবাব দেওয়ার দিন নয়। এই বলে মা বাবাকে ডাকতে চলে যায়। বৃন্দা বলে, এসব কথা এখন বাদ দাও, এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আর একলব্যকে বলছে, এরপর কিন্তু সবটা প্ল্যান করে করতে হবে, আগেরবারে সবটা হুট করে করা হয়ে গিয়েছিল, তাই আমি চাইছি এবারে বড় করে একটা সেলিব্রেশন হোক, সেই সঙ্গে ময়নাও কিন্তু তালে তাল দেয়। একলব্য তখন রাঙাকে দেখিয়ে দেখিয়ে হাসতে শুরু করে আর কি, আর হাসতে হাসতে বলছে, হ্যাঁ হ্যাঁ, আনন্দের উৎসব তো, তোমরা আনন্দ করবে না এমনটা কখনো হতে পারে? ওদিকে দেখা যাচ্ছে আহিরি নিশাকে ফোন করে বলছে যে সে মানে একলব্যকে বলেছে যে সে কলকাতায় নেই, নিজের বাড়ি মালদায় গেছে। তো আহিরি বলে দিচ্ছে, আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু কলকাতায় আসবে না। তখন নিশা বলছে, তুমি কিভাবে বেঁচে গেলে বলো তো? রাঙা তো তোমার সব সত্যিটাই জানতে পেরে গেছে, তাহলে ও পুলিশকে বলল না, কাউকে বলল না, এদিকে আমি তো খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, আমি তো ভয়ে রুমের মধ্যেই লুকিয়ে আছি। তখন আহিরি বলছে, তুমি এই সমস্ত ব্যাপার নিয়ে একদম চিন্তা করো না, রাঙাকে জব্দ করার অস্ত্র আমার কাছে রয়েছে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর আহিরি কিন্তু মনে মনে বলছে, রাঙা কিভাবে সবার সামনে নিজের ডিভোর্সের কথাটা বলে দিল এত সহজে? আমার বিরুদ্ধে কোনো পাল্টা চাল চালার চেষ্টা করছে না তো? এটাও কিন্তু মনে মনে সন্দেহ করছে আহিরি, হয়তো প্রমাণের অভাবে এখন সে এমনটা করছে। একটু হলেও ভয় তো আহিরির মনেও আছে। এরপরে মা বাবা এখনো খাবার টেবিলে না আসায় সবাই কিন্তু সেটা নিয়ে বলাবলি করছে। আর ইতিমধ্যে মা বাবাকে রাঙা কিন্তু নিয়ে চলে আসে। পাঞ্চালীকে বলছে, দেখছিস দিদিভাই, কেমন মা বাবাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম। আসলে ভুলটা আমারই ছিল, আমি বাড়ি ঢুকে ঢুকে একদম ঢেরা পিটিয়ে সবাইকে এমনভাবে বলতে শুরু করলাম। আগে আমার মা আর বড়বাবুকে বলাটাই উচিত ছিল, তারপর উড়নবাবুকে বলে তোদের সবাইকে বলা উচিত ছিল। দেখ, যেটা হওয়ার কথা ছিল সেটা তো হবেই। আহিরি দিদির তো বিয়েটা হওয়ার কথা ছিল, সম্মানটা পাওয়ার কথা ছিল, আর সেটা তো তাকে দিতেই হবে, তাই না? আহিরি দিদির কোনো অসম্মান হোক সেটা আমি চাই না, এভাবে বলছে। মনে মনে কিন্তু আহিরির বলা কথাগুলো ভাবছে রাঙামতি, আর শুধু রেগে যাচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করছে না। এবার সবাইকে বলছে, রাঙা তোরা সবাই এবার ঝেড়ে কাজ তো, বিয়ের দিনটা এবার ঠিক করে ফেল, পরে কত কাজকর্ম আছে বলতো, সেই কাজগুলো তো করতে হবে নাকি? বলতে বলতে কিন্তু রাঙা হঠাৎ থেমে যায়। তারপর বলছে, ও না না, আগে তো ডিভোর্সটা সেরে ফেলতে হবে, সারাদিন ডিভোর্স ডিভোর্স শুনতে আর ভাল লাগছে না, কথাটা যেন জলভাত হয়ে গেছে। এরপর তো একলব্য শুনে বলছে, বাহ, রাঙামতি নাকি মানে ডিভোর্সের কথাটা শুনতে শুনতে নাকি অভ্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্সের পার্টটা তাড়াতাড়ি করে চুকিয়ে ফেলতে হবে, এভাবে রেগে গিয়ে রাঙামতিকে শুনিয়ে বলছে। এরপর রাঙামতিকে বলছে যে, রাঙামতি তুমি যখন ডিভোর্সটা চাইছো, তখন আমি খুব শীঘ্রই ডিভোর্সটা কিন্তু তোমাকে দিয়ে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। আর রাঙামতিকে হাত জোর করে বলছে, তুমি কিন্তু সইটা করে দিও। বলছে, আরে এভাবে বলছিস কেন? গ্রামের পঞ্চমাস্টার আমাকে শিখিয়ে দিয়েছে সই করাটা, আর সেটা বিয়ে ডিভোর্স দুটোতেই কাজে লাগে, সেটা আমি খুব ভালো করেই জানি, তাই শিখেও নিয়েছি। শুনে কিন্তু একলব্য একদম রেগে ফুঁসছে। আর এরপর খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে রাঙাকে চিৎকার করে বলছে, চ্যাংরামি হচ্ছে তোমার, ইয়ার কি করছো তুমি? কিচ্ছু এসে যাচ্ছে না তোমার? রাঙা বলছে, ওমা চ্যাংরামো করবে কেন, আসলে বিষয়টা খুব ভারী তো, তাই একটু হালকা করে নিচ্ছিলাম। বলছে, দেখ আমি অনেক কষ্ট করে মা বাবাকে বুঝিয়ে এখানে নিয়ে এসেছি, তুই আর দয়া করে চিৎকার চেঁচামেচি করে সিচুয়েশনটা খারাপ করে দিস না, হাত জোর করে বলছে একলব্যকে। এরপরে একলব্যের বাবা বলছে, দেখ কাকু, রাগ করে তো লাভ নেই, মন খারাপ করেই বলছেন, যে একদিন তো আমাদেরকে এটা ফেস করতেই হতো। একলব্যের মাও বলছে, হ্যাঁ সত্যি তো, আমি এটা শুনে রাঙার উপরে অভিমান করেছিলাম ঠিকই, কিন্তু এটা তো সত্যি, এটা তো একদিন ঘটারই ছিল। আক্কুকে বলছে তার মা, তুই তো রাঙাকে বিয়ে করতে চাসনি, তুই তো ওকে বিয়ে করেছিস শুধুমাত্র আমার জন্য, আমি তো তোকে বাধ্য করেছিলাম, তুই তো রাজি হোসনি, বারবার এই কথাটা বলেছিস। একলব্য তখন কিন্তু তার বিয়ের সময়ের কথাটা ভাবছে। বলছে, সত্যি তো, তুই কেন রাঙার সাথে সারাটা জীবন থাকতে চাস? চাইবি বা কেন? তুই কি ওকে ভালোবাসিস নাকি? একলব্য তখন কিন্তু নিজের বুকে হাত দিয়ে রাঙার দিকে তাকিয়ে আছে। আর তার মা বলছে, তুই তো আহিরিকে ভালোবাসিস। একলব্যের বাবা বলছে, তবুও সেদিন তুই রাজি হয়ে কিন্তু ভালো করেছিলিস, কারণ
রাঙার বাবা তার জীবন দিয়ে তোর জীবন বাঁচিয়েছিল। তারপর তো রাঙার জীবনে কেউ ছিল না, তার জীবনটা ঠিকঠাকভাবে দাঁড় করানোর জন্য একটা সাপোর্ট তো প্রয়োজন ছিল। আগে তুই সবসময় সেই সাপোর্টটা দিয়েছিস আক্কু। তার মা বাবা বলেই যাচ্ছে, আর একলব্য কিন্তু সমানে রাঙার দিকে তাকিয়েই আছে। আর সত্যি তো, রাঙা তো আগের মতো আর সেই গ্রামের মেয়ে ওরকম নেই। এখন তো অনেক স্মার্ট হয়ে গেছে, বড় বড় লোকের সাথে ওঠা বসা করছে, তাদের মিট করছে, কত বড় বড় খেলায় পার্টিসিপেট করছে, ও জিতেছে। একলব্য কাদো কাদো মুখ নিয়ে হাসছে। একলব্যের মা বলছে, আমি এটাও জানি যে ওই স্পোর্টস কোটায় একটা দারুণ চাকরিও পেয়ে যাবে, তাই বলছে তোকে আর রাঙাকে আলাদা হতে হবে আক্কু। তুই আহিরির কথা ভাব, তুই তো মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলি, সত্যিই তো মেয়েটা তো এখনো তোর কথাই ভাবছে, তোর জন্য অপেক্ষা করে আছে। একলব্য কিন্তু একদম সমস্যায় পড়ে গেছে। রাঙামতো তো চুপ করে আছে, চোখের জল তাও। একলব্যের মা বলছে, এবার তো সময় এসছে তোর কথা রাখার। একলব্য তো কি করবে আর কিচ্ছু বুঝে পাচ্ছে না। একলব্য মনে মনে বলছে, প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে সত্যি, তাও আমার মনটা কেন সায় দিতে চাইছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। আর আমাদের সাথে যুক্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।